নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি শ্রী রণজিৎ গরাং, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ভূগোল শিক্ষক, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। আজ আমরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর ভূগোল বিষয়ে অধ্যায় পৃথিবীর অভ্যন্তর বা ইন্টেরিয়র অব দ্য আর্থ এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। স্লাইডের মাধ্যমে পুরো বিষয়টা আমরা ব্যাখ্যা করব। তাহলে আজকে আমরা আলোচনা করব পৃথিবীর অভ্যন্তর, অর্থাৎ আমাদের এত বড় পৃথিবীর ওপরটা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কিন্তু ভেতরটা সম্পর্কে আমাদের ধারণাটা খুব কম। সেই ধারণাটা কিভাবে পাওয়া গেল? তবে আলোচনা আসার আগে একটা জিনিস বলি তোমাদের, যে এই বিষয়টা নিয়েই কিন্তু ক্লাস 8-এ তোমরা কিন্তু পড়েছিলে। একটুখানি পিছনের দিকে ফিরে তাকাও, তাহলে ক্লাস 8-এর বিষয়গুলো তোমাদের মনে পড়বে। তবে ক্লাস 8-এ যা পড়েছিলে বিষয়টা একই, তবে তার থেকে এখানে আরও বিষয়ের গভীরে আমাদের পৌঁছাতে হবে। তাহলে পৃথিবীর অভ্যন্তর আসলে আমাদের ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র। তাহলে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র আমাদের 6371 কিলোমিটার হচ্ছে গড় ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ পৃথিবীর ওপর থেকে ভেতর পর্যন্ত কিভাবে জানা গেল? এখন আমাদের ভেতরে তো প্রবেশ করা সম্ভব না। যেমন একটা উদাহরণ দিই, সবসময় কি ডক্টর আমাদের শরীরের ভেতরে কোনো শরীর খারাপের অংশ হলে বা ভেতরটা যদি কোনো সমস্যা হয়, সবসময় কি অপারেশন করেন? তার আগে অনেক টেস্ট করেন, অনেক কিছু দেখেন, দেখে নিয়ে জানতে পারেন। এখানে বিজ্ঞানী ভূতত্ত্ববিদ যারা আছেন তারাও কিন্তু সেরকম ধারণার মধ্যে দিয়ে গেছেন, কারণ আমাদের পৃথিবীর ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। তাহলে এই ভেতর সম্পর্কে ধারণাটা পাওয়া গেল কি করে? আগে সেটাই তোমরা এখানে দেখো, যে ধারণা আমরা পালাম কিভাবে না, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ধারণার উৎসগুলো কি। আমরা উৎসগুলোকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রত্যক্ষ উৎস আর একটা দেখো পরোক্ষ উৎস। এই প্রত্যক্ষ উৎসর মধ্যে খনি গর্ভ, ভূপৃষ্ঠ ও সমুদ্রগর্ভের ড্রিলিং, আর পরোক্ষ উৎসর মধ্যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে ধারণা, পদার্থবিদ্যার ধারণা সূত্র, কৃত্রিম উৎস, প্রাকৃতিক উৎস। এগুলোর আবার উপবিভাগ আছে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করব, এই ধারণাগুলো তৈরি হলো কিভাবে, এইটা জানাটা অত্যন্ত জরুরি। তাহলে পরের স্লাইডে আসি। আচ্ছা, প্রত্যক্ষ উৎস, খনি গর্ভ থেকে নমুনা সংগ্রহ। দেখো, এখনো পর্যন্ত পৃথিবীতে অনেক খনি আছে, সেই খনি খনন করা হয়েছে খনিজ দ্রব্য আহরণের জন্যে। তার মধ্যে চীনের তারিম বেসিনের সেনদাতিকে খনি এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে প্রায় 11,000 মিটার 11,100 মিটার গভীর এই খনি ভেতর থেকে নমুনা আসছে। আবার দক্ষিণ আফ্রিকার পনেং খনি, উচ্চারণটা কিন্তু পনেং, এমপি দিয়ে শুরু, পনেং খনি। তাহলে ওপরের ছবিটা দেখো, যেটা হচ্ছে তারিম বেসিনের সিন দিতাকে, আর নিচেটা হচ্ছে পনেং খনি। এই পনেং খনি এখানে কিন্তু ভেতরে ঢুকে মানুষকে কাজ করতে হয়। তারিম বেসিনে কিন্তু ভেতরে ঢুকে কাজ হয় না, কিন্তু পনেংয়ে ভেতরে ঢুকে, আর এই ভেতরে ঢুকে কাজ করতে হয় প্রচণ্ড গরম ভেতরে, যার জন্য স্লারি আইস মানে থকথকে আইস কিন্তু ওখানে ঢোকানো হয় যাতে টেম্পারেচারটাকে কমিয়ে ফেলা হয় সেইভাবে। এবার এখান থেকে কিছু নমুনা যেটা পাওয়া গেছে, সেখান থেকে একটা ধারণা আমাদের পাওয়া গেছে। পরেরটা আসি, এটা হচ্ছে কোলা সুপার ডিপ বোরহোল প্রজেক্ট।
এটা রাশিয়ার প্রজেক্ট, কারণ রাশিয়া এই প্রজেক্টটা করেছিল পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ধারণা তৈরির জন্যেই। সেই অভ্যন্তর সম্পর্কে ধারণা তৈরিতে কোলা সুপার ডিপ প্রজেক্ট, এটা কিন্তু রাশিয়ার বিখ্যাত প্রজেক্ট। আর এই প্রজেক্ট ওরা কার্যকরী করতে গিয়ে একটা সুবিধা হয়েছিল, ওরা প্রচুর মিথেন গ্যাসের ভান্ডার এখান থেকে পেয়ে গেছিল। হলো, নেক্সট আমরা আসছি। তাহলে এতক্ষণ পর্যন্ত বললাম, যা বললাম সবই স্থলভাগে। এবার সমুদ্রের তলদেশ, জলের নিচে তো ভূত্বক আছে। এই জলের নিচে যে ভূত্বক আছে, সেই ভূত্বকে মধ্যে যে পদার্থ সেখানে গঠিত সেটাও তো জানতে হবে। তাই গ্লোমার চ্যালেঞ্জার, সমুদ্রের গভীরে গিয়ে ধারণা তৈরির প্রজেক্ট। এই গ্লোমার চ্যালেঞ্জার একটা জাহাজ, যেখানে বিভিন্ন সায়েন্টিফিক ইকুইপমেন্টের মধ্যে রাখা আছে। এই ইকুইপমেন্টের সাহায্যে সমুদ্র তলদেশ খনন করে সেখান থেকেও পদার্থ তুলে নিয়ে আসা হয়েছে। জয়েটস রেজলিউশন, এটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে অনেকগুলো দেশ মিলিয়ে সমুদ্রের তলদেশ থেকে নমুনা সংগ্রহের প্রকল্প বা প্রজেক্ট। এটা কি বলা হচ্ছে জয়েটস রেজলিউশন। এটাও কিন্তু হয়েছে ওই কারণে যে সমুদ্রের তলা থেকে নমুনা সংগ্রহ। কারণ আমাদের পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে গেলে শুধু স্থলভাগ নয়, সমুদ্রের তলাতেও কি কি পদার্থ দিয়ে গঠিত সেটাও কিন্তু জানতে হবে। তাই আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশে এই ধরনের প্রজেক্টের কাজ চলছে। যেমন জার্মানি, ফ্রান্স, এই দেশগুলোতে সে পৃথিবীর অভ্যন্তর কিভাবে গঠিত তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে। সেই প্রজেক্টগুলো কাজ করছে এবং সেখান থেকে ধারণা পাওয়া যাচ্ছে। এগুলো গেল আমাদের প্রত্যক্ষ। নেক্সট আমরা আসছি পরোক্ষ উৎস। পরোক্ষ মানে আমরা ধারণাটা যেভাবে করলাম, প্রথমেই হচ্ছে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে ধারণা। আসলে পৃথিবী ধারণা করা হয় সূর্য থেকে তৈরি হয়েছে। এবার এই সূর্য থেকে যে পৃথিবী তৈরি হলো, প্রথমে ছিল গ্যাসীয়, তারপর হলো তরল, কঠিন। তাহলে পৃথিবী এই যে তৈরি হলো যে পদার্থ দিয়ে, সেখান থেকে একটা ধারণা আমাদের পাওয়া গেল, সেখান থেকেও কিছুটা ধারণা পাওয়া গেছে। পদার্থবিদ্যার ধারণা সূত্র, এই যে পৃথিবীর তরল থেকে কঠিন হওয়ায় উপরিভাগ হয়েছে হালকা। ধরো একটা বালতির মধ্যে বিভিন্ন পদার্থ, লোহা থেকে শুরু করে নিকেল, যত ভারী হালকা বালি সব দিয়ে গুলিয়ে, জলের মধ্যে গুলিয়ে আমি বালতিটাকে রেখে দেওয়া হলো। তাহলে কি হবে? সবচেয়ে ভারী জিনিসটা নিচে পড়বে, তার থেকে হালকাটা উপরে থাকবে, আর সবচেয়ে হালকাটা উপরে থাকবে। পৃথিবীর ক্ষেত্রে সেই ধারণাটা তাই হলো। কি হলো না, পৃথিবী যখন তরল থেকে কঠিন হলো, সবচেয়ে কঠিন ভারী বস্তুটা সেটা কিন্তু চলে গেল কোথায়? পৃথিবীর কেন্দ্রে। আবার হালকা বস্তু ওপরে। তাই পৃথিবীর ওপরটা হালকা, ভেতরটা ভারী। এবার এই গভীরতা বৃদ্ধিতে পদার্থের ঘনত্ব বাড়তে থাকে, ফলে আস্তে আস্তে ভারী হয়েছে। অর্থাৎ যত ভেতরে যাব ঘনত্ব বেশি, তাই ভারী হয়েছে। তাহলে এই দুটো সূত্র থেকে অনেকগুলো ধারণা পাওয়া গেল। নেক্সট আমরা আসছি উষ্ণতা সম্পর্কে ধারণা। কারণ পৃথিবী ওপর থেকে নিচে যত যাব ততই তাপমাত্রা বাড়বে। এই তাপমাত্রা বৃদ্ধির হারকে বলা হয় তাপীয় অবক্রম বা থার্মাল গ্রেডিয়েন্ট। এই যে তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর অভ্যন্তরে, এটা কিন্তু সব জায়গায় সমান নয়। ভূপৃষ্ঠ থেকে সামান্য নিচে তাপমাত্রা বৃদ্ধির বা পরিবর্তনের হার বেশ কম, কিন্তু তারপরে হঠাৎ করে এই পরিবর্তনের হারটা বাড়তে থাকে। পাশাপাশি দুটো ছবি দেখো, এখানে এই যে দুটো ছবি আছে, এই দুটো ছবি দেখলে তোমরা মোটামুটি, এটা হচ্ছে ভূত্বকের অংশ, 500 কিলোমিটার ভূত্বক, অ্যাসথেনোস্ফিয়ার গুরুমণ্ডল, কৃত্রিম উৎস। এই কৃত্রিম উৎস আমরা ধারণা পাওয়ার একটা বিষয় হলো উষ্ণতা। দেখো, ভূপৃষ্ঠ থেকে যতই আমরা নিচের দিকে যাব ততই তাপ বাড়বে।
এই ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে তাপমাত্রা বৃদ্ধির হারকে বলছি থার্মাল গ্রেডিয়েন্ট বা জিওথার্মাল গ্রেডিয়েন্ট। এই যে তাপমাত্রা বৃদ্ধি, এর হারটা সব জায়গায় কিন্তু সমান নয়। প্রথম দেখো ছবিটা, এই ছবিটায় সেখানে কিন্তু ভূত্বক, অ্যাস্থেনোস্ফিয়ার, গুরুমণ্ডল, ভূত্বকে দেখো তাপমাত্রা বৃদ্ধির হার কম, কিন্তু তারপরেই দেখা যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির হার বেশি। আবার ঠিক পরের চিত্রটায় দেখো, সেখানে দেখা যাচ্ছে একদম ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির হার ভীষণভাবে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ উষ্ণতার এই পরিবর্তন, এটা থেকেও আমাদের পৃথিবী সম্পর্কে বেশ কিছুটা ধারণা পাওয়া যায়, বা পৃথিবীর কেন্দ্র থেকে সম্পর্কে ধারণা পাওয়া যায়। এইবার এইখানে এই চার্টটা তোমরা দেখো, এই চার্টটা দেখলে মোটামুটিভাবে কিছুটা ধারণা পাওয়া যাবে তাপমাত্রা কোথায় কিরকম। যেমন এখানে মোটামুটি সব আমাদের যেটা করা হয়েছে, দেখো যে এগুলো হচ্ছে স্তর। এই স্তরগুলো পরে তোমরা আস্তে আস্তে যখন বলবো জানতে পারবে। আর এগুলো হচ্ছে উপবিভাগ, মাঝখানে বিযুক্তি আছে, এগুলো গভীরতা, আর পাশে দেখো টেম্পারেচার এগুলো দেওয়া আছে। অর্থাৎ ভূত্বকে যেখানে মোহবিযুক্তি সেখানে টেম্পারেচার 1300 ডিগ্রি, আর ভূত্বকে 500, অথচ ভূপৃষ্ঠের ওপরের অংশে আরও কম। এই বাড়তে 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 টেম্পারেচার পৃথিবীর কেন্দ্রে, মানে 6371 কিলোমিটার, সেখানে কেন্দ্রে গিয়ে টেম্পারেচার দাঁড়াচ্ছে প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, পৃথিবীর ঘনত্ব, এবং আমরা জানি গড় ঘনত্ব 5.52 গ্রাম পার ঘনসেমি, এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। আবার ভূত্বকে ঘনত্ব মাত্র 2.8 গ্রাম ঘনসেমি, আবার কেন্দ্রে ঘনত্ব 13 গ্রাম ঘনসেমি। এই যে কেসটা তোমরা দেখো যে 13 গ্রাম ঘনসেমি, তাহলে কোথায় কিরকম ঘনত্ব সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। এবার এই চিত্রটার মধ্যে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে কোথায় ঘনত্ব কোথায় কম বা বেশি হচ্ছে ভূ অভ্যন্তরের মধ্যে, অর্থাৎ ঊর্ধ্বমেন্টল, নিম্নমেন্টল, নিম্নাংশ, মধ্যবর্তী অঞ্চল, সব জায়গাতে। এখান থেকেও কিন্তু ঘনত্ব সম্পর্কে আমাদের ধারণা পাওয়া যাবে। তাই ঘনত্ব এবং চাপ এই দুটোও কিন্তু পৃথিবীর ধারণা একটা উৎস। এবং এখানে এই যে তোমরা চার্ট বা টেবিল দেখছো, এখানেও কিন্তু মেন ভাগ ভূত্বক, গুরুমণ্ডল বা মেন্টল বা কেন্দ্রমণ্ডল, এগুলো আবার উপবিভাগ। সেই উপবিভাগ, তাদের গভীরতা এবং চাপ এবং ঘনত্ব কোথায় কেমন, প্রত্যেকটা স্তরে ঘনত্ব কেমন তার একটা ছোট চিত্র এখান থেকে পেয়ে যাবে। দেখো কেন্দ্রে ঘনত্ব হচ্ছে 13 গ্রাম পার ঘনসেমি, আবার একদম ভূত্বকে ওর ওপরে 2.8 গ্রাম পার ঘনসেমি। তাহলে গভীরতা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব বাড়ছে। এবার অন্যান্য উৎস, প্রাকৃতিক উৎস, দেখো উল্কাপাত, উল্কাপাত, দেখো উল্কাপাত, অগ্নুৎপাত, এই দুটো আগে বলবো, তারপরে আমরা চলে যাব ভূকম্পীয় তরঙ্গতে। তাহলে উল্কাপাত, এই উল্কাপাত অর্থাৎ বহির্জগৎ থেকে যে বস্তু আসছে তার সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। অগ্নুৎপাত, আগ্নেয়গিরি দিয়ে জিনিস বেরিয়ে আসছে, এটা একটা বড় উৎস। আগ্নেয়গিরি মানে আমাদের ভূপৃষ্ঠের ওপরে আগ্নেয়গিরি দিয়ে যে পদার্থটা বেরিয়ে আসে সে বেশিরভাগটাই অ্যাস্থেনোস্ফিয়ার অংশ থেকে। সেই অ্যাস্থেনোস্ফিয়ার অংশ থেকে বেরিয়ে আসা পদার্থ, সেখান থেকে শিলা তৈরি হয়, ম্যাগমা বেরিয়ে এলো, লাভা হলো, সেটা বিশ্লেষণেও পৃথিবীর ভেতর সম্পর্কে বেশ কিছুটা ধারণা পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি যে ধারণা পাওয়া গেছে সেটা হচ্ছে ভূকম্পীয় তরঙ্গ। এটাই হচ্ছে আসল বিষয়। এই ভূকম্পীয় তরঙ্গের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা পাওয়া গেছে। ভূকম্পীয় তরঙ্গটা কি, এটা দুরকম। নর্মাল যে ভূমিকম্প হয় সেটা, আরেকটা হচ্ছে যে বিস্ফোরণ ঘটানো হয় ডিনামাইট বা ইত্যাদি, তার মাধ্যমে যে ভূত্বকে যে তরঙ্গ হয়। এই ভূকম্পীয় তরঙ্গের মাধ্যমে পৃথিবী সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা পাওয়া সম্ভব হয়েছে। তাই ভূকম্পীয় তরঙ্গটা আলাদাভাবে তোমাদের জানতে হবে।
এবার আমরা আসি এই ভূকম্পীয় তরঙ্গ কি কি রকম। দেখো এখানে ভূকম্পীয় তরঙ্গ আমরা 3 রকম পাচ্ছি। প্রথমে দেখো একদম প্রাথমিক বা প্রি তরঙ্গ, এটাকে প্রাইমারি তরঙ্গ বলা হচ্ছে। অনুপ্রস্থ বা সেকেন্ডারি তরঙ্গ, পৃষ্ঠ বা লি তরঙ্গ। এই 3 প্রকার তরঙ্গ কোনটা কেমন। দেখো পি তরঙ্গ হচ্ছে সর্বাধিক দ্রুতগামী এই তরঙ্গ, 6 থেকে 8 কিমি পার সেকেন্ডে, যেটি কঠিন, তরল এবং গ্যাসীয় সব রকম পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। অনুপ্রস্থ তরঙ্গ বা এস তরঙ্গ বা সেকেন্ডারি তরঙ্গ, এটা 3 থেকে 5 কিমি পার সেকেন্ড এর স্পিড, আর এই তরঙ্গ কেবল কঠিন পদার্থের মধ্যে যেতে পারে। আর এল বা লি তরঙ্গ, এই গতি সবচেয়ে কম, 3 থেকে 4 কিমি পার সেকেন্ড। এখানে ছবিটা দেখো, পি এস এল প্রাইমারি, সেকেন্ডারি, আর লি এল হচ্ছে লি। পি হচ্ছে বলুন যার স্পিড সবচেয়ে বেশি, এস হচ্ছে সেকেন্ডারি, গতিবেগ মাঝারি, আর এল। এই তরঙ্গ দিয়েই পৃথিবীর সবচেয়ে বেশি ধারণা পাওয়া গেছে। এ প্রসঙ্গে একটা কথা বলি, দেখবে ধরো ভারতে কোনো জায়গায় ভূমিকম্প হলো, কিন্তু ক্যালিফোর্নিয়াতে গিয়ে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা কত সেখান থেকে বলে দেওয়া হলো। কিভাবে? আসলে কোনো জায়গায় ভূমিকম্প ঘটলে এই তরঙ্গ পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেই ছড়িয়ে পড়া থেকে আরেক জায়গায় যেখানে ভূকম্পলিক যন্ত্র রাখা আছে, সেখানে স্কেল দেওয়া আছে, রিক্টার স্কেল বা অন্যান্য স্কেল, সেখান থেকে এটা মেজার করা যায়। এই তরঙ্গ ভেতর দিয়ে যে প্রবেশ করলো তার মাধ্যমেই সবচেয়ে বেশি জানা যায়। সেটা কিভাবে ভূকম্পীয় তরঙ্গ পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে বিজ্ঞানীদের বা ভূতত্ত্ববিদদের কাছে ধারণা দিয়েছে, সেটাই পরেরটা দেখো। এবার দেখো যে যদি প্রথম চিত্রটা দেখো, যদি আমাদের পৃথিবীর গঠন, পৃথিবীর ভেতরটা একই রকম হতো তাহলে কি হতো, আর আলাদা হয়েছে বলে কি হয়েছে। এবং এই ভূকম্পীয় তরঙ্গ যে মারাত্মক গুরুত্বপূর্ণ সেটাই বলে গেছেন বিবি গালেৎসন। তিনি একটা কথা খুব বিখ্যাত কথা বলেছেন যে আর্থকোয়েক আর ল্যাম্পস ইলুমিনেটিং আর্থস ইন্টেরিয়ার, অর্থাৎ ভূমিকম্প এমন একটা প্রদীপ বা আলোর প্রদীপ যে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে আমাদের ধারণা দেয়। তাই ভূমিকম্প তরঙ্গ থেকেই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা পাওয়া গেছে। আবার প্রথম চিত্রটায় ফিরে আসি। একদম প্রথম চিত্রটা দেখো, যে ওই চিত্রটায় যদি পৃথিবীর ভেতরটা একই রকম পদার্থ দিয়ে গঠিত হতো তাহলে তরঙ্গ কোথাও কিছু বেঁকে যেত না, সরলভাবে তরঙ্গ। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র, এই দেখো পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র থেকে তরঙ্গগুলো ছড়িয়ে পড়েছে। এই তরঙ্গ যে ছড়িয়ে পড়েছে একই রকম ভাবে, কিন্তু আসলে এটা হয় না। কি হয়, এই তরঙ্গ এটাই আসো, বা দুটো ছবি পাশাপাশি আছে, এই তরঙ্গ এখানে দেখা যায় তরঙ্গ বেঁকে যাচ্ছে। কারণ বেঁকে যাচ্ছে কেন? কারণ পৃথিবীর ভেতরে পদার্থ আলাদা আলাদা দিয়ে গঠিত। যেমন একটা উদাহরণ দিই, ধরো দুই বন্ধু একটা লম্বা কাঠের লাঠি কানে দিয়ে আছো, আওয়াজ করলে একজন আরেকজনের কানে আওয়াজটা পৌঁছাবে ধীরে, কিন্তু ওই লাঠিটাই যদি কাঠের পরিবর্তে লোহার হতো তাহলে কিন্তু আওয়াজটা আরো বেশি পেতে, খুব দ্রুত পেতে। আমাদের পৃথিবীর ভেতরটাও ঠিক তাই। সেখানে এই তরঙ্গ বিভিন্ন জায়গায়, যেহেতু পদার্থ আলাদা আলাদা, তাই বিভিন্ন জায়গায় বেঁকে যাচ্ছে। আর যে জায়গায় তরঙ্গগুলো বেঁকে যাচ্ছে সেগুলি হচ্ছে বিযুক্তি বা ডিসকন্টিনিউটি। এবং এটা কিভাবে বিজ্ঞানীরা জানতে পারলেন? কোনো একটা জায়গায় ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পের তরঙ্গ একটা জায়গায় পৌঁছানোর কথা কিন্তু সেটা পৌঁছালো না। এই চিত্রটা ভালো করে দেখো, দেখো আমি দেখাচ্ছি, এই যে তরঙ্গ এইটা এখানে এলো, চলে যাওয়ার কথা এইভাবে বেঁকে গেল, আবার এখানে সেইভাবে বেঁকে গেল। ঠিক এখান থেকে এই তরঙ্গ এলো, এইভাবে বাঁকলো, আবার এইভাবে বাঁকলো। এই যে জায়গাগুলো সবচেয়ে বেশি বাঁক নিচ্ছে সেটাই হচ্ছে বিযুক্তি বা ডিসকন্টিনিউটি। এই বিযুক্তি, ডিসকন্টিনিউটি এবং কেন্দ্রের বিভিন্ন পদার্থের বিভিন্নতা, এই কারণেই কিন্তু তরঙ্গটা বেঁকে যাচ্ছে। এখান থেকে বিজ্ঞানীরা ধারণা করলেন নিশ্চয়ই
পৃথিবীর ওপরটা যে পদার্থ দিয়ে গঠিত, ভেতরটা সেই পদার্থ দিয়ে নয়। এখান থেকে আমরা ধারণা করলাম পৃথিবীর গঠন আলাদা। নেক্সট, এইবার এখান থেকে তোমরা দেখতে পাবে যে এই তরঙ্গের মাধ্যমে পৃথিবীতে কিভাবে স্তরগুলো বোঝা গেছে বা নামকরণ করা হয়েছে। দেখো যে এখানে পৃথিবীর ভেতরে তরঙ্গগুলো কিভাবে পরপর পরপর গেছে এবং তার উপর ভিত্তি করে ঠিক পাশাপাশি দেখানো হয়েছে স্তরগুলো। তাই গুটেনবার্গ স্তর, গোলিস্তান স্তর, মধ্যবর্তী স্তর, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, উপবিভাগ। মেন ভাগ ভূত্বক, ম্যান্টল, কেন্দ্রমণ্ডল, তার মাঝে উপবিভাগ। তাহলে এইগুলো থেকেই সমস্ত কিছু আমরা পৃথিবীর ভেতর সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এবার আসছি আমরা ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস। দেখো এতক্ষণ তো আমরা হলাম কি করে জানতে পারলাম। এবার ভূ অভ্যন্তর স্তরে বিভক্ত, প্রধান তিনটে স্তরে ভাগ করা হয়েছে। একটা ভূত্বক, একটা গুরুমণ্ডল বা ম্যান্টল, আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে প্রথমে হচ্ছে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। প্রথমে আসি ভূত্বকের কথা। দেখো ভূত্বক মানে যার উপরটা আমরা বাস করছি, আমাদের ওপর অংশ। এখানে চিত্রের মাধ্যমে দেখো যে প্রথমে যে ছবিটা আছে সেই ছবিটাতে কিন্তু ছোট ছোট করে বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। এটা সমগ্র পৃথিবী, কেন্দ্রমণ্ডল, তারপরে অংশটা হচ্ছে মধ্য অংশ ম্যান্টল, তারপরে ভূত্বক। আবার ভূত্বকটাকে আলাদা করে দেখানো হয়েছে, সেখানে মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একসাথে সমগ্র পৃথিবীটাকে বিভিন্ন স্তরে দেখানো হয়েছে। তাই প্রত্যেকটা স্তর সম্পর্কে আমাদের আলাদা আলাদাভাবে জানতে হবে ভালো করে, এবং ওই স্তরগুলো কোন কোন বিযুক্তি দ্বারা বিচ্ছিন্ন সেটাও জানতে হবে। প্রথমে আসি ভূত্বক। দেখো এই ভূত্বক আমাকে দুটো ভাগে আমাদের ভাগ করা হয়েছে, একটা মহাদেশীয় ভূত্বক আর একটা মহাসাগরীয় ভূত্বক। অর্থাৎ মহাদেশের উপরে যে ভূত্বকটা আছে সেটা মহাদেশীয়, আর একটা হচ্ছে মহাসাগরের উপর মহাসাগরীয়। প্রথমে মহাদেশীয়, এর গড় গভীরতা 20 থেকে 70 কিমি। এটা আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা গঠিত। আর এর উপাদান কি? সিলিকা, অ্যালুমিনিয়াম প্রধান। এছাড়া অক্সিজেন, পটাশিয়াম, সোডিয়াম এটসেট্রা আছে। আর এই অংশটা সিলিকা আর অ্যালুমিনিয়াম প্রধান বলেই এটাকে বলা হচ্ছে সায়াল বা সিয়াল। কেউ উচ্চারণটা সায়াল করেন, কেউ উচ্চারণটা সিয়াল করেন, দুটোই সমান। আর এখানকার গড় ঘনত্ব 2.4 গ্রাম পার ঘন সেমি। এটা গেল মহাদেশীয় ভূত্বক। পাশে ছবিটা উপরের অংশটা হচ্ছে পুরোটাই মহাদেশীয় ভূত্বক। এবার হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, অর্থাৎ মহাসাগরের নিচে। দেখো মহাদেশীয় ভূত্বক কিন্তু গভীরতা অনেক বেশি, এখানে কিন্তু গভীরতা অনেক কম, মাত্র 5 থেকে 7 কিমি। আর শিলার মধ্যে ব্যাসাল্ট গ্যাব্রো প্রধান, কিছু ডিউনাইট, তবে ব্যাসাল্ট আর গ্যাব্রো হচ্ছে প্রধান। এবার খনিজ উপাদানের মধ্যে সিলিকা, ম্যাগনেসিয়াম প্রধান। আর সিলিকা ম্যাগনেসিয়াম প্রধান বলে এই অংশটাকে সায়মা বা সীমা দুটো নামে উচ্চারণই করা হয়, নামে পরিচিত। আর এর ঘনত্ব হচ্ছে 3.00 গ্রাম পার ঘন সেমি। হলো? তাহলে আমরা ভূত্বক তার দুটো অংশ পেলাম, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তার মাঝখানে একটা বিযুক্তি আছে বা ডিসকন্টিনিউটি, যেটা কি বলা হচ্ছে যে কনরাড বিযুক্তি। তাহলে ভূত্বক আমাদের ধারণা হলো যে ভূত্বক মহাসাগরীয়, মহাদেশীয়, তার মাঝে বিযুক্তি হচ্ছে কনরাড বিযুক্তি, এবং মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক কোন কোন উপাদানে গঠিত সেগুলো আমরা জানতে পারলাম। এবার আসছি সেকেন্ড অংশ, গুরুমণ্ডল বা ম্যান্টল। অ্যাকচুয়ালি কনরাড বিযুক্তি থেকে নিচে 2891 কিলোমিটার, এই ছবিটা একটু দেখো, 28 অর্থাৎ ভূত্বকের নিচে এই পর্যন্ত যে অংশ 2891 কিলোমিটার, মানে গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত এই যে অংশ, এই অংশটাই হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টল।
এর আবার দুটো অংশ, দুটো অংশে যাওয়ার আগে একটুখানি দেখে নাও যে ম্যান্টল সম্পর্কে কতগুলো তথ্য। দেখো, গভীরতা 2891 কিলোমিটার বা 2841 গভীরতা, বিস্তৃত 2891 পর্যন্ত, এবং পৃথিবীর মোট ভরের 67% আর আয়তনের 83% এই ম্যান্টলের মধ্যে আছে। অর্থাৎ পৃথিবীর মোট আয়তনের ম্যাক্সিমামটাই হচ্ছে ম্যান্টল, আর ঘনত্ব 4.6 গ্রাম পার ঘনসেমি। আর এখানে অলিভিন আর পাইরক্সিন এই হচ্ছে পদার্থ দিয়ে গঠিত অংশটা। এরও দুটো ভাগ, সেই দুটো ভাগ, একটা হচ্ছে ঊর্ধ্ব ম্যান্টল বা বহিকেন্দ্রমণ্ডল, আর একটা হচ্ছে নিম্ন ম্যান্টল বা অন্ত গুরুমণ্ডল বা ম্যান্টল। দুটো অংশ। এই ওপরে যে অংশটা, অর্থাৎ একদম ওপরে আছে মোহবিযুক্তি, অর্থাৎ ম্যান্টল, আর ওপরে আছে ভূত্বক, তার মধ্যে মোহবিযুক্তি। এই মোহবিযুক্তি থেকে 6-7, অর্থাৎ মোহবিযুক্তি থেকে 670 কিলোমিটার, এইটা হচ্ছে ঊর্ধ্ব ম্যান্টল। আর তার নিচে 2891 কিলোমিটার পর্যন্ত অংশ হচ্ছে নিম্ন ম্যান্টল। দেখো তাহলে এই ঊর্ধ্ব ম্যান্টল যে অংশটা মোহ থেকে 670 কিমি, এখানে যে পদার্থ দিয়ে গঠিত, ক্রোমিয়াম, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম, এই চারটি উপাদান হচ্ছে প্রধান, যার জন্যে এই অংশটাকে নাম দেওয়া হয়েছে ক্রোফেসিমা, সংক্ষেপে CRFESIMA, ক্রোফেসিমা এটাকে উল্লেখ করা হয়। ঠিক নিম্ন ম্যান্টল, যেটা 2891 কিলোমিটার পর্যন্ত, তার উপাদান হচ্ছে নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম, যার জন্যে তাদের ছোট ছোট অক্ষর নিয়ে, অধ্যক্ষর নিয়ে করা হয়েছে নিফেসিমা। তাই আমাদের কাছে ক্রোফেসিমা মানে ঊর্ধ্ব ম্যান্টল বা বহিগুরুমণ্ডল, আর নিফেসিমা মানে নিম্ন ম্যান্টল বা অন্তগুরুমণ্ডল। এবার এই যে দুটো তফাৎ, আবার আগের ছবিটায় চলে আসি। ঊর্ধ্ব ম্যান্টল, নিম্ন ম্যান্টল, এদের যে রেপিডটি বিযুক্তি, এই রেপিডটি বিযুক্তি এখান থেকে ভালো করে একটু দেখে নাও। রেপিডটি বিযুক্তি, হ্যাঁ, এই রেপিডটি বিযুক্তি দ্বারা এটা বিচ্ছিন্ন হয়েছে। দেখো, রেপিডটি বিযুক্তি। আবার এই যে ম্যান্টল অংশ, এই ম্যান্টল যেখানে শেষ, সেখান থেকে কেন্দ্রমণ্ডল শুরু। সেই ম্যান্টল অংশে কেন্দ্রমণ্ডল আর ম্যান্টল, তার মাঝখানে যে বিযুক্তি হচ্ছে, সেটাই হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। এবার পরে আসি আমরা কেন্দ্রমণ্ডল। পৃথিবীর কেন্দ্রে পুরোটা অবস্থিত, অর্থাৎ গুটেনবার্গ থেকে পৃথিবীর 6371 হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র পর্যন্ত যে অংশ, সেটাকে বলছি আমরা কেন্দ্রমণ্ডল। পৃথিবীর মোট আয়তনের মাত্র 13% এখানে, কিন্তু ভর 36%। এটা কেন হলো বলো তো? আসলে কেন্দ্রমণ্ডলেই পৃথিবী সবচেয়ে ভারী জিনিসটা আছে, যে কারণে এখানকার ঘনত্ব খুব বেশি, 5.5 গ্রাম পার ঘনসেমি। এর উপাদানটা কি? লোহা, নিকেল, কোবাল্ট, তিনটেই ভারী জিনিস। সবচেয়ে ভারী খনিজ দিয়ে এই অঞ্চল গঠিত, যে কারণেই মোট টোটাল পৃথিবীর আয়তনের 13%, কিন্তু 36% ভরের রয়েছে কেন্দ্রমণ্ডলে। এখানকার উষ্ণতা একদম কেন্দ্রে গিয়ে প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। এই কেন্দ্রের উষ্ণতা থেকে একটা জিনিস ভালো করে মনে রাখো, যে সূর্যের বাইরের অংশর উষ্ণতা 6000 ডিগ্রি সেলসিয়াস, আর পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা 5500। তার মানে সূর্য থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, অর্থাৎ সূর্যের বাইরে থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, এটা যদি আমরা ধরে নিই, তাহলে এখনো পর্যন্ত পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত মাত্র 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমেছে, মাত্র। তার মানে পৃথিবীর কেন্দ্রটা ঠান্ডা হতে আরো কত হাজার কোটি বছর লাগবে আমরা সেটা জানি না।
এই যে অংশটা তাহলে কেন্দ্রমণ্ডল গেল। এটার আবার দুটো ভাগ, একটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল। অর্থাৎ গুটেনবার্গ বিযুক্তি সেখান থেকে 5149 পর্যন্ত অংশ হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল, আর তারপরে 5149 থেকে 6371 পর্যন্ত হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল। এবং বহি আর অন্ত এই দুটো কেন্দ্রমণ্ডলই পৃথক হয়েছে লেম্যান বিযুক্তি দ্বারা। তাহলে আমাদের সংক্ষেপে পৃথিবীর ভেতরের যে তিনটে প্রধান স্তর, ভূত্বক, গুরুমণ্ডল বা ম্যান্টল এবং কেন্দ্রমণ্ডল, সেইগুলো তাদের সেখানে উষ্ণতা কত, কোন উপাদান দিয়ে গঠিত, সেগুলোর উপবিভাগ, আমাদের সবটা ধারণা তৈরি হয়েছে। শেষে পুরো জিনিসটাই একটা ছকের মাধ্যমে দেখো পৃথিবীর কেন্দ্র সম্পর্কে, এক নজরে পৃথিবীর অভ্যন্তর। এইখানে দেখো প্রথমে আমরা রেখেছি পুরো অংশগুলো, প্রধান ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। যে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এবার এর মাঝে যে বিযুক্তিগুলো আছে দেখো, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে মোহ বিযুক্তি, আবার কেন্দ্রমণ্ডল আর ম্যান্টলের মাঝে হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। এদের আবার উপবিভাগ, মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বক, তার মাঝে কনরাড বিযুক্তি, ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডল রেপিট্টি বিযুক্তি, বহিকেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডল লেম্যান বিযুক্তি। প্রত্যেকটা কত পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এদের বিস্তার কত পর্যন্ত। যেমন মোহবিযুক্তি 33 কিমি পর্যন্ত, রেপিট্টি 670, গুটেনবার্গ 2891, আবার লেম্যান 5149 কিমি পর্যন্ত। এবং প্রত্যেকটা স্তরের বেধ মানে ডেপথটা কত সেটাও এখানে কিন্তু পরপর পরপর মেনশন করা আছে। এবং ভূকম্পীয় তরঙ্গ সেখানে পি তরঙ্গ, তাদের স্পিড কত, প্রত্যেকটার ঘনত্ব, প্রত্যেকটা স্তরের ঘনত্ব কত, গড় উষ্ণতা সেই অংশের কত, সেখানে অবস্থাটা কেমন, কঠিন কঠিন তরল, কঠিন কিভাবে গঠিত সেইটা। আর একটা হচ্ছে যে প্রত্যেকটা স্তর কোন কোন উপাদানে গঠিত। দেখো যেমন ভূত্বকের মহাদেশীয় ভূত্বক সিলিকা অ্যালুমিনিয়াম, আবার মহাসাগরীয় ভূত্বক দেখো সিলিকা ম্যাগনেসিয়াম। ঠিক তেমনভাবেই ঊর্ধ্বগুরুমণ্ডল নিম্নগুরুমণ্ডল অর্থাৎ প্রোফেসিমা নিফেসিমা, তাদের প্রধান উপাদান কি সেগুলো একদম এই চার্টের মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে। অতএব পৃথিবীর ভেতরটা কেমন সেটা কিভাবে জানা গেল, এইটা আমরা সংক্ষেপে বিষয়টা ব্যাখ্যা করলাম। অতএব পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তোমাদের বেশ কিছুটা ধারণা তৈরি হলো। তোমরা পাঠ্য বই যেটা তোমাদের আছে সেটা খুব মন দিয়ে পড়ো, ভালোবেসে পড়ো এবং সিলেবাসের গভীরে ঢুকে পড়াশোনা করো। তাহলে ভূগোলের প্রতি আগ্রহ জন্মাবে, ভবিষ্যতে ভূগোল পড়তে ইচ্ছে করবে। তোমরা সকলে ভালো থেকো, এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।